ঘরগুলো দেখছি, হঠাৎ কানে এলো একটা কুকুরের চিৎকার। বিকটভাবে আর্তনাদ করছে। ওরকম চিৎকার আমরা এর আগে কখনো শুনিনি। বারান্দা থেকে কোনো রকমে নিচের দিকে ঝুঁকে দেখলাম কেউ নেই, কিন্তু কুকুরটা এক নাগাড়ে বিকটভাবে চিৎকার করছে। আর সহ্য করতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে নামি। দরজাটা আমরা ভেজিয়ে রেখেছিলাম। ওই দরজার ওপর নখ দিয়ে আঁচড় কাটা শব্দ পাচ্ছিলাম। দরজাটা খুলে আমরা যা দেখি, আমরা পুরো স্থির হয়ে যাই। নমস্কার, গল্পের কোলাহলের 109 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি আমাদের মেল আইডিতে পাঠিয়েছে আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার সৌম্যজিৎ। ঘটনাটি সৌম্যজিতেরই এক বন্ধু রাতুলের দেশের বাড়িতে ঘটেছিল। সেখানে তারা এক পরিত্যক্ত জমিদার বাড়িতে গেছিল। সেখানে এমন কিছু দেখতে পেয়েছিল যেটা তারা আজও ভুলতে পারেনি। সেই ঘটনাই থাকতে চলেছে আজকের এপিসোডে। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডিতে গল্পের কোলাহল@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে ঘটনাটা শুনছো সেটা জানালে আরও বেশি আমি খুশি হব। লাইক অ্যান্ড শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক সাহায্য হবে। কারণ গল্পের কোলাহল চ্যানেল এখনও অনেকটাই ছোট। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি এবার সরাসরি ঘটনায়। সৌম্যজিৎ যেমনভাবে আমাদের মেল আইডিতে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন থাকছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার। আজ প্রথম আমি নিজের জীবনের কোনো ঘটনা লিখতে শুরু করেছি। আর সেই ঘটনা প্রথমবারের জন্য কোনো চ্যানেলে পাঠাচ্ছি। আমি সৌম্যজিৎ। এখন আমি চাকরি করি বর্তমানে, কিন্তু আজকের লেখা এই ঘটনাটা আমার জীবনে যখন ঘটেছিল তখন আমি কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ারে। বাড়ি থেকে কলেজটা অনেকটাই দূরে ছিল। যাওয়া আসার সমস্যার জন্য আমি কলেজের কাছেই একটা পিজিতে থাকতাম। ওই রুমে আমার সাথে থাকতো আমারই বন্ধু রাতুল। সেও আমার ওই কলেজেই পড়তো। কলেজে পড়াকালীন ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। সেবারে কিছুদিনের জন্য কলেজের ছুটি পড়ে। রাতুল বাড়ি যাবে বলে তৈরি হয়। সে এক আলাদাই আনন্দ ছিল ওর মনে, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ঠিক তার উল্টো। তখন বাড়ি যেতে আমার একদমই ইচ্ছে করছিল না। বাড়ি গেলেও তো সেই বইয়ের মধ্যেই মুখ গুজে বসে থাকতে হবে। মন হচ্ছিল কিছুদিনের জন্য বেশ কোথাও বেড়াতে গেলে বেশ ভালো লাগবে। রাতুল যেন আমার মনের কথাটা পড়ে ফেলে। ও নিজেই জানতে চাইল যে আমি আমার বাড়ি যাব কি না। আমি বললাম না, এবারে আমি পিজিতেই থাকব। এটা শুনে রাতুল ওর সাথে ওর বাড়িতে যাওয়ার কথা বলল, কারণ বাড়িতে রাতুলের বাবা মা কেউই থাকবে না। দুদিনের জন্য সে একাই থাকবে। ওদের গ্রামটা খুব সুন্দর। বাড়ির সামনেই নদী, চারিদিকে নানা রকমের গাছগাছালিতে ভর্তি। এমনকি ওদের নিজেদের বাগানে আম, কাঁঠাল, নারকেল গাছও রয়েছে। এছাড়াও পুজো আসছে, আশেপাশে অনেক কাশ ফুল ফুটেছে। আমি যদি যাই পুরো গ্রামটা রাতুল ঘুরে দেখাবে আমাকে। সবটা শুনে আমি রাজি হয়ে যাই। শহরের ভিড় রাস্তা পার করে যখন আমাদের বাসটা গ্রামের পথে ঢুকলো, আশপাশের দৃশ্যটা ততই মন কাড়তে শুরু করলো আমার। রাতুল সত্যিই প্রকৃত গ্রামের ছেলে। এত ভালো করে গ্রাম সেই প্রথম দেখেছিলাম আমি। মনে হলো রাতুল যেন সত্যি আমাকে একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার ট্রিপ করাতে নিয়ে গেছে।
বাস থেকে যখন নামলাম তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। সেখান থেকে আমাদের আরও কিছুটা পথ হেঁটে যেতে হবে। বাড়ি, পুকুর, বাঁশঝাড়, বড় মাঠ সব পার করে আমরা হেঁটে চললাম বাড়ির দিকে। আর একটু এগোতেই চোখের সামনে দেখলাম একটা বড় মাঠ। তার ওপারে দেখা যাচ্ছে রাতুলের মুখে শোনা সেই নদী। বিকালের শেষ রোদ নদীর জলের ওপরে পড়েছে, আর বাতাসে জলটা হালকা দুলছে। নদীতে দু একটা নৌকো ভাসছে। পাড়ে মাঝিরা রাতুলকে দেখে হেসে জানতে চাইল যে কতদিনের ছুটিতে সে গ্রামে থাকতে এসেছে। রাতুলকে দেখে রাস্তায়ও অনেক লোকে এগিয়ে এসেছিল। বুঝতে পেরেছিলাম ভালোই লোকজন চেনে তাকে। রাতুল হেসে আমাকে বলেছিল যে এটাই হচ্ছে তার গ্রাম। সত্যি বলতে প্রথম দেখাতেই জায়গাটা খুব ভালো লেগে যায় আমার। রাতুলের বাড়িটা নদীর খুব কাছেই। দোতলা পাকা বাড়ি, বাড়ির সামনে বড় উঠোন, খুব ফাঁকা আর নিরিবিলি পরিবেশ। ঘরে ঢুকে পোশাক পাল্টে পরিষ্কার হয়ে নিলাম আমরা। ঘরের বড় বড় জানলা দিয়ে সন্ধ্যের ঠান্ডা বাতাস তখন ঢুকতে শুরু করেছে। বাড়ির পেছনের বাগানের গাছের পাতার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঘরে ঢুকছে, সাথে ঝিঝি পোকার ডাক। জানলার সামনে দাঁড়িয়ে নদীটা খুব ভালো দেখা যাচ্ছিল। রাতুলকে বললাম যে পুরো গ্রামটা ঘুরে দেখব, কিন্তু ও বলল যে দিনের আলোতেই ঘোরা ভালো। গ্রামের পরিবেশ রাতের অন্ধকারে অত কেউ ঘুরে বেড়ায় না। আমি মজা করে বললাম যে কোনো ভূত বাংলো আছে নাকি এখানে। রাতুলের মুখটা দেখলাম কিরমভাবে যেন তাকালো আমার দিকে। তারপর বলল এই গ্রামে একটা বাড়ি আছে, নদীর পাশের একটা রাস্তা দিয়ে সেখানে যাওয়া যায়। সেই বাড়ির ভেতর থেকে ঝড় বৃষ্টির রাতে কারোর কান্নার শব্দ আবার হাসির শব্দও পাওয়া যায়। রাতুল জানে যে আমি ভূতে কোনো কালেই বিশ্বাস করি না, তবে আমি অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসি। রাতুলকে খুব জোর করলাম যে ওই বাড়িটা দেখতে যাব। রাতুল কিছুতেই রাজি হলো না। গ্রাম ঘোরাবে, কিন্তু রাতের অন্ধকারে ওই বাড়ির কাছে কিছুতেই নিয়ে যাবে না। পরের দিন বেলার দিকে খাওয়া দাওয়া সেরে আমরা গ্রাম ঘুরতে বেরোলাম। আমার মাথায় ছিল যে করেই হোক ওই বাড়িটার কাছে যত সন্ধেবেলাই হোক একবার না একবার যাবই। চারপাশ ঘোরাঘুরি সেরে রাতুলকে বললাম যে এখনো তো সন্ধে হয়নি, একবার ওই বাড়িটা দেখাতে নিয়ে যেতে পারবি? রাতুল এক প্রকার আমার কথায় জোর করেই ওই বাড়ির সামনে নিয়ে গেল। সত্যি জায়গাটা খুব ফাঁকা। গ্রামের কোনো লোক ওই বাড়ির সামনে দিয়ে যায় না। রাতুলের মুখে শুনলাম ওই বাড়িতে একসময় জমিদাররা থাকতো। রায়বাড়ির নাম সবাই জানত, কিন্তু সময়ের সাথে সাথে বংশ শেষ হয়ে গেছে। ফাঁকা বাড়িটা পড়ে থাকতে থাকতে আগাছা গজিয়ে গেছে চারিদিকে। তার মাঝখানে একা অন্ধকারে ওই বাড়িটা দাঁড়িয়ে। গ্রামের লোকেরা বলে ফাঁকা বাড়ি পেয়ে ভূতেরা নাকি ওই বাড়ি দখল করেছে। এই কথাটা শুনে আমি হাসি আর চেপে রাখতে পারি না, জোরে হেসেই ফেলি। সন্ধে হয়ে গেছে। রাতুল বলল তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে বাড়ির দিকে হাঁটা দিতে। আমি ওকে দাঁড় করিয়ে বলি যে একটু অ্যাডভেঞ্চার করাই যাক না, দেখি না বাড়ির ভেতরে ঢুকে যদি কোনো ভূত টুত পাই। রাতুল খুব রাগ করছিল, কিন্তু তাও ওর হাতটা চেপে ধরে আমি বাড়ির ক্রমশ ভেতর দিকে গেলাম। ঝোপঝাড়গুলো পার করে এগোতে থাকলাম। রাতুল সমানে বলছিল বাড়ি ফিরে যেতে। আমি বলছিলাম একটু আশপাশটা দেখেই বেরিয়ে আসব। সারা মাটিতে গাছের শুকনো পাতায় পুরো ভর্তি, মাঝখানে ভাঙা ঝাড় ঝুলছে, হাওয়ায় তার হালকা শব্দ হচ্ছে। রাতুল বলল একসময় ওই বড় জায়গাটা রায় পরিবারের বৈঠকখানা ছিল। ফ্ল্যাশের আলোয় দেখলাম গাছের শেকড় দেওয়াল ফাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে।
বহু জায়গায় দেওয়ালে ফাটল ধরেছে। হঠাৎ একটা জোরে বাজ পড়ল, মনে হলো সামনেই কোথাও পড়েছে। রাতুল বলল, বেরোতে হবে, বৃষ্টির দিনে এই বাড়িতে থাকা একদমই নিরাপদ নয়। কিন্তু ভাগ্যের কি খেলা, দরজা থেকে বেরোতে যাব এমন সময় ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। আর এক প্রকার মজার ছলে রাতুলকে বললাম যে ভূত ভগবান সবাই চায় যে এই বাড়িতে আমরা কিছু সময় থাকি। কিন্তু রাতুলের মুখটা দেখলাম খুব গম্ভীর। যখন দাঁড়াতে হবে ভাবলাম দুতলাটা ঘুরেই আসি। কোনো রকমে সিঁড়ি দিয়ে উঠে দেখি বারান্দার রেলিংয়ের একটা বড় অংশ ভেঙে মাটিতে পড়ে বাকি অংশটা অন্ধকারে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে বাইরেটা দেখলাম বৃষ্টির তোড় আরো বেড়েছে, সাথে ঝড়ও উঠেছে। ঘরগুলো দেখছি হঠাৎ কানে এলো একটা কুকুরের চিৎকার, বিকটভাবে আর্তনাদ করছে। ওরকম চিৎকার আমরা এর আগে কখনো শুনিনি। বারান্দা থেকে কোনো রকমে নিচের দিকে ঝুঁকে দেখলাম কেউ নেই, কিন্তু কুকুরটা এক নাগাড়ে বিকটভাবে চিৎকার করছে। আর সহ্য করতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে নামি। দরজাটা আমরা ভেজিয়ে রেখেছিলাম, ওই দরজার ওপর নখ দিয়ে আঁচড় কাটা শব্দ পাচ্ছিলাম। দরজাটা খুলে আমরা যা দেখি আমরা পুরো স্থির হয়ে যাই। একটা কালো কুকুর, চেহারায় বেশ ভালোই বড়, গলায় আবার বগলেস, মাটিতে শুয়ে আছে। তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে আর সেই রক্তে মাটি ভেসে যাচ্ছে। কুকুরটা মারা গেছে। ওই দৃশ্য দেখে রাতুলের বমি পাচ্ছিল। দরজাটা আবার ভেজিয়ে দিয়ে ওকে ওপরে নিয়ে যাই, সেখানে একটা ঘরের মাটিতে ওকে বসাই। ঝোড়ো হাওয়ায় ওর শরীরটা হালকা ঠিক লাগছিল। আমিও ওর পাশে বসে অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য। সময় দেখি তখন রাত 8টা। আচমকা নিস্তব্ধতা ভেদ করে কারোর গলা ঝাড়ার শব্দ শুনতে পেলাম। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। আমরা ছাড়া ওই বাড়িতে আর কেউ ছিল না। তাহলে মানুষের মতো গলা কে ঝাড়ছে? আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে শুনলাম শব্দটা বারান্দার একদম ডান দিকের শেষের ঘর থেকে আসছে। আমরা সেখানে গিয়ে দেখলাম ওই ঘরের মধ্যে কেউ যেন মাটিতে বসে আছে। তখনই বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় হালকা দেখতে পেলাম একজন বেশ বয়স্ক ভদ্রলোক পেছন দিকে মুখ করে বসে আছে। ফ্ল্যাশের আলোটা ঘরের দিকে করতেই দেখলাম কিছু কাঠের টুকরো সামনে রেখে একজন বসে, মাথায় পাকা চুল, গায়ে পুরনো সাদা পাঞ্জাবি আর ধুতি। রাতুল কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 কে? বৃদ্ধ লোকটি তখন আস্তে আস্তে ঘাটটা ঘোরালো। আলোতে তখন পা থেকে মাথা অবধি ওনাকে ভালোভাবে দেখতে পেলাম। মুখের চামড়া কুঁচকে গেছে, চেহারাও ভীষণ রোগা, যেন চামড়াটা শুধু শরীরে লেগে আছে। মুখে মোটা গোঁফ, তাতেও পাক ধরেছে। আমাদেরকে দেখে ঘরের ভেতরে ঢুকতে বলল, কিন্তু আমরা একটু অবাক হলাম। এতক্ষণ ধরে যে এই বাড়িতে যে মানুষ আছে তা মনেই হয়নি আমার। উনি আবার গলা ঝেড়ে বললেন, ভয় নেই, ভেতরে এসো বাবারা। এরপর আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ওনার সামনে একটা হারিকেন রাখা ছিল। তার আলোটা বাড়িয়ে কাঠগুলো নিয়ে আগুন জ্বালালেন, তাতে একটা হাঁড়ি বসালেন। নিজের জন্য কিছু রান্না করছিলেন। আমাদেরকেও খাওয়ার জন্য বললেন, কিন্তু আমরা রাজি হলাম না। ওনার হাতে পায়ে কিরম চাকা চাকা ঘায়ের মতো হয়েছে, তাই ওনার সামনে মাছি উঠছিল অনেক। ওই বাড়িতে উনি একাই থাকেন। এক হাতে মাছি তাড়াতে তাড়াতে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমরা কিছুক্ষণ ওনার কাছে চুপ করে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। রাতুল আমায় আস্তে আস্তে বলল, ওই বৃদ্ধ যদি এই বাড়িতে থাকে
তাহলে ঘরে কোনো বাসনকোসন বা আনাজপত্র নেই কেন? কোনো জিনিসই নেই গোটা ঘরে, শুধু হাঁড়ি বসিয়ে ভাত রান্না করছে। আমিও হারিকেনের আলোয় সারা ঘরটা দেখলাম, সত্যিই ফাঁকা। বৃদ্ধ যেন আমাদের মনের কথা পড়ে নিজে থেকেই বললেন, খুব গরিব মানুষ আমি, কোন রকমে এই চালটুকু জোটে আমার কপালে, তাই এইটুকুই খেয়ে পেট ভরাই। আমার মনে পড়ে কালো কুকুরটার কথা। ওনার কাছে জানতে চাইলাম যে ওই বাড়িতে কোনো কালো কুকুর থাকে। কথাটা শুনে উনি বললেন যে এই বাড়ির অনেক গল্প আছে। তখনই দেখলাম বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ওই বাড়িতে আরও কিছুক্ষণ সময় থাকতেই হবে। তাই আমি লোকটিকে বললাম যে কি গল্প আছে সেটা আমাদের বলতে, আমরা শুনব। হারিকেনের আলোয় আমরা ওনার দিকে তাকিয়ে বসলাম। উনি জোরে একটা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। রায় পরিবারের গর্জনে গোটা গ্রাম তখন কাঁপত। ওনাদের কথাই ছিল শেষ কথা। রায় পরিবারের মাথা তখন নরেন্দ্রনাথ রয়। উনি এই বাড়িটি বানিয়েছিলেন। উনি ভালো মানুষ ছিলেন, সবার বিপদে আপদে পাশে থাকতেন, মানুষকে সাহায্য করতেন। কিন্তু খুব অল্প বয়সেই ওনার মৃত্যু হয়। এরপর রাজ করা শুরু করলেন ওনার ছেলেরা। নিজেদের জমিদারি রোয়াবে নিজেদের ভগবান মনে করতে শুরু করলো। যার যা ইচ্ছা করত, গ্রামের লোকেদের সহজ সরল মানুষ পেয়ে বোকা বানাতো। একদিন রায় পরিবারের বড় ছেলে গ্রাম দেখতে বেরিয়েছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে একটা জায়গায় গিয়ে দেখে সেখানে এক চাষির বাড়িতে খুব ঝগড়া হচ্ছে। বাড়ির সামনে গিয়ে জানতে চাইলেন যে কি বিষয় নিয়ে এত শোরগোল। বাড়ির ভেতর থেকে চাষি বেরিয়ে ওনাকে প্রণাম জানিয়ে বললেন যে চাষ করে সে কিছু টাকা জমিয়েছিল বাড়িটা সারাবে বলে। বর্ষা এলেই ঘরের মধ্যে ভালোই জল পড়ে, তবে সেই জমানো টাকা দিয়ে তার বউ শাড়ি আর গয়না কিনেছে, তাই নিয়েই এত অশান্তি। রায় পরিবারের বড় ছেলে পুরো বিষয়টা শুনে তার হাতে কিছু টাকা তুলে দেয় ধার হিসেবে, আর একটা কাগজে সই করিয়ে নেয়। মুখ্য চাষি কিছু বুঝতেও পারে না। সাহায্যের নাম করে উনি তার বাড়ির জায়গাটা নিয়ে নিলেন। বড় ছেলের নদীর ধারের ওই জায়গাটা বেশ পছন্দ হয়েছিল। ওখানে একটা বড় বাগান বাড়ি করার জন্য উনি এই কাজটি করেছিলেন। কিছুদিনের মধ্যেই মাথার ওপর থেকে ছাদ হারিয়ে চাষি ভীষণ অসহায় হয়ে পড়েছিল। একদিন সকাল থেকে খুব বৃষ্টি শুরু হলো। কোনো রকমে তার বউ আর তার একমাত্র প্রিয় পোষ্য একটি কুকুর, যাকে তারা নিজেদের সন্তানের মতো ভালোবাসত, তাদের সাথে নিয়ে ছাউনির তলায় চাষি বসেছিল। দিনের আলোয় চোখের সামনে তাদের কষ্ট করে বানানো বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কেউ কোনো প্রতিবাদ করতে পারল না। সেই রাতেই ওই কুকুর রায়বাড়ির সামনে এসে খুব চিৎকার করছিল। এর থেকে বেশি সে কি বা করতে পারত? তার প্রতিবাদ করার ভাষা তো ওটাই ছিল। ওই পরিবারের মেজ ছেলে ছিল ভীষণ রকচটা আর বদমেজাজি। তার কাছে একটা বন্দুক ছিল। মদ্যপ অবস্থায় রাগের মাথায় চাষির কুকুরটাকে সে মেরে ফেলল। চোখের নিমেষে সারা জায়গায় রক্তে ভেসে গেল।
চাষি আর তার বউ দৌড়ে এসে তাদের প্রিয় সন্তানের মৃতদেহটা দেখতে পায়। এই কথাটা শোনার পর আমি আর রাতুল একে অপরের দিকে তাকালাম। ওনাকে জিজ্ঞাসা করলাম, আমরা যে কুকুরটাকে একটু আগে দেখলাম সে 10 বছর আগে কি মারা গেছে? উনি হালকা হেসে বললেন, ও, তোমরা দেখেছো আগে? ও তো রোজ রাতেই আসে, অবশ্য আবার চলে যায়। রাতুল এবার ভয় পেতে শুরু করেছে। মৃত কুকুর দেখা করতে আসে কিভাবে? আমারও কিরকম একটা লাগছিল। তারপর উনি আবার বলতে শুরু করলেন, সেই রাতেই ওই চাষি আর তার বউ রায় পরিবারকে অভিশাপ দেয় যে তারা কেউ বেশি দিন সুখ ভোগ করতে পারবে না। নিঃসন্তান হওয়ার যে কি কষ্ট সেটা ওদের পেতে হবে। চাষি আর তার বউ নিরুপায় হয়ে সেদিন দুজনই নদীর জলে ডুবে মারা যায়। এরপর সেই অভিশাপ সত্যি ফলে, রায় পরিবার আস্তে আস্তে শেষ হয়ে যায় আর তাদের কোনো সন্তানও নেই। তারপর থেকে এই বাড়ি অন্ধকারের মধ্যে পড়ে আছে একা। রাতুল বলল, নদীর পাড়ে সত্যি একটা জমি খালি পড়ে আছে এখনো। তাহলে কি ওটাই ছিল সেই জমিটা? বৃদ্ধ হালকা ঘাড় নেড়ে সম্মতি জানালেন যে হ্যাঁ। তখনই বৃষ্টি থামল। বাইরে দেখতে পাচ্ছিলাম যেন ভোরের আলো ফুটছে, আবার হালকা বিদ্যুৎও চমকাচ্ছে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি ওই বাড়িতে একা থাকেন কেন? উনি তখন বললেন, চাষির বাড়ি থেকে তাড়িয়ে যারা তার বাড়ি দখল করেছিল তাদের পরিবার শেষ হওয়ার পরে চাষি এই বাড়িতে এসে থাকে আর তার কুকুরও তার সাথে দেখা করতে আসে। এই কথাটা শোনার পর আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুতের আলো পড়ল ওনার মুখে। দেখলাম চোখের সামনে বসে আছে একটা নরকঙ্কাল, যে আসলে সেই চাষি। আমরা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়তে শুরু করলাম। দেখলাম সত্যি ভোরের আলো ফুটছে। ফোনটা বার করে সময় দেখলাম তখন প্রায় 4:30 বাজে। রাত 8টা থেকে 4:30 বেজে গেল এই কথাগুলো শুনতে শুনতেই। মাঝখানের সময়টা এত তাড়াতাড়ি যে কি করে কেটে গেল আমরা বুঝতেই পারি না। আমরা ছুটে ছুটে রাতুলের বাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে দরজা খুলে ভেতরে ঢুকি। দেখি রাতুলের বাবা মা এসে গেছে ততক্ষণে। আমাদেরই খোঁজ করছিল তারা সারা রাত। যখন শুনল যে আমরা ওই বাড়িতে গেছিলাম, খুব রাগ করে, বলে ওই বাড়িতে কারোর আত্মা দেখা যায়। আমরা সত্যিই সেই আত্মাকে চোখে দেখেছিলাম, যেটা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। আর একটা জিনিসও আমি ভুলতে পারি না, ওই রাত 8টা থেকে ভোর হওয়ার যে সময়টা, অতটা সময়, 6 ঘন্টা সময় কি করে অত তাড়াতাড়ি কেটে গেল সেটা আমি বলো বা রাতুল বলো কেউই বুঝতে পারিনি আজও। মানে অভিশাপটা সত্যিই ফলেছিল। আর ওই বাড়িটায় হয়তো ওনারা অভিশাপ দিয়েছিল বলেই হয়তো এখনো আটকে পড়ে আছে। খুব ভালো লাগলো আমার ঘটনাটি পাঠ করে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। আমার তো বেশ ভালোই লেগেছে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর যেহেতু আমাদের ছোট চ্যানেল, তোমাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড় সাহায্য হয়ে দাঁড়ায়। তাই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না।